নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে। তো আজকে সকাল অনেক সকালেই শুরু হয়েছিল, কিন্তু ছেলে স্কুল যাওয়ার পরেই আমি কাজকর্মগুলো শুরু করেছি। আজ ছিল বৃহস্পতিবার, সরকারি ক্যালেন্ডারে একটা ছুটি ছিল আজকে। তার জন্য আমার হাজব্যান্ড আজ বাড়িতেই রয়েছে, আর ছেলের স্কুল কিন্তু ছুটি নেই। তো তার জন্য ওকে আগে সকাল সকাল স্কুল পাঠিয়ে দিয়েছি। আজ উঠতেও একটু দেরি হয়েছিল, ওই যে ওর অফিস নেই, তো সেই জন্য গা ঢিলামো পড়েই গেছে, বুঝতেই পারো। তো ভাবলাম যে এদিকে কাজকর্মগুলো এরপর শুরু করে দিই। আমরা যদিও এখনও ব্রেকফাস্ট করিনি, এরপরে আমরা ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে একটা দুর্ধর্ষ রেসিপি বানিয়েছিলাম, জানো তো। তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব, অবশ্যই শ্যুট করা আছে, তো সেটা শেয়ার করব। আর এই যে টুকটাক কিছু জামা কাপড়, যেগুলো হয়তো একবার বাজার গেছি তারপরে রোদে দিয়ে আবার এখানে রাখা ছিল, নেক্সট দিনে আর ওটা পরা হয়নি। এই করে অনেকগুলো জামা আমার এই খাটটার মধ্যেই জমে গেছিলো। তো সেগুলোকে এখন ভাঁজ করে তুলে নিচ্ছি, জায়গায় তুলে রাখবো এগুলো। আর তারপরে বিছানাটা একটুখানি ঝেড়ে দেবো। এই ছোট ঘরের বিছানা যদি ঝাড়া না থাকে একদমই মন মেজাজ ভালো থাকে না, কারণ হচ্ছে এই ঘরেই তো আমার ঠাকুর রয়েছে, তো তার জন্যই আর কি। তাই এই ঘরটা আমি সবসময়ই চেষ্টা করি পরিষ্কার রাখার, আবার ততটাই তাড়াতাড়ি এই ঘরটা নোংরা হয়ে যায়, কারণ এই ছাদের থেকে কাপড় তুলে আনলে এখানেই রাখা হয়। তারপরে টুকটাক ছেলের বইপত্র যাই থাক না কেন সমস্তটাই কিন্তু এই খাটের ওপরেই এসে পড়ে। তো যাই হোক, এরপরে চলে এসেছি, এখন একটু যে দুধ চাল দেব আর চা বানাবো। চায়ের সাথেই আজকের ব্রেকফাস্টটা করব। আজ একটু প্যান কেক বানিয়েছিলাম, তবে সম্পূর্ণ আমি নিজের পদ্ধতিতে বানিয়েছি, কারণ এর আগে অনেকবার প্যান কেক ট্রাই করেছি, তখন হয়তো কলা দিয়েছি বা হয়তো আপেল দিয়েছি, তবেই প্যান কেক রেডি হয়েছে বা টেস্টি হয়েছে। তবে আজকে কোনো কিছু ছাড়া একদম আমার সহজ পদ্ধতিতে আর কি প্যান কেক বানিয়েছি, ঘরে থাকা উপকরণ দিয়ে। তো সেটা তোমাদের সাথে বললামই যে শেয়ার করব শর্ট ভিডিওর মাধ্যমে। তো এখানে চা বসিয়ে দিয়েছি, একটু আদা আর একটু এলাচ দিয়ে চাটা করব। আজকে শরীরটা ঠিকই ছিল, তবে আমার না কয়েকদিন যাবতে প্রচণ্ড পায়ে পেন হচ্ছে। আমার মনে হচ্ছে ওভার ওয়েটের জন্য ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে, তো তার জন্য এটা হচ্ছে। যাই হোক, ডক্টর দেখানো হয়েছে, টেস্ট হয়েছে, রিপোর্টস এখনও পাইনি। রিপোর্টস পেলে বোঝা যাবে যে কী কারণে কি না। আর একটু চিনি দিয়েই চাটা বানাচ্ছি, কারণ হচ্ছে যেহেতু ব্রেকফাস্টে কোনো কিছু দিয়ে খাবো, তো সেই ক্ষেত্রে দেখবে একটু চিনি ছাড়া চাটা বেশ অতটা ভালো লাগে না। আর আমি এখন না এইভাবেই চা বানাই, প্রথমে আগে চাটাকে জল দিয়ে ফুটিয়ে নিই, তারপরে আর কি একটু দুধ মিশিয়ে আবারও বেশ ভালো করে ফুটিয়ে নিই। তো এইভাবে চা বানালে টেস্ট দেখেছি কিন্তু খুব ভালো হচ্ছে। আর এর আগে আগে একদমই দুধ চা মানে যেমন হয় আর কি, শুধু দুধই থাকবে, জল থাকবে না, সেইভাবে খেলে দেখতাম গ্যাস অম্বলের প্রবণতাও অনেকটা বাড়তো। আর তার সাথে আর কি সেই হারে একটা মোটা মোটা চাটা খেতে ভালো লাগতো না। তো এখন তো বেশ উপকারী। আর এই যে ছেলের জন্য আবার ওপর থেকে ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিয়েছিলাম, তো সেটারও দুটো রয়েছে। আমরা নর্মালটাই নিলাম, যদি আরও খেতে পারা যায় তখন আবার নেব না হয়। আর এই যে এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি, বেশ এই জায়গাটা না তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায়, বুঝতেই পারো। এই চার্জার রেখে দেবে, ও হেডফোন রেখে দেবে, ও এটা সেটা রেখে দেবে, তো এই করেই আর কি যতটা সমস্যা তৈরি হয়ে যায়। তো তার জন্য এই জায়গাটাকে আমাকে সব সময়ই ক্লিন রাখতে হয়। আর আমাদের তো সারাদিনের কাজটাই হচ্ছে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার হাজব্যান্ড তো বলবে তোমার মেনিয়া হয়ে গেছে, তোমার বাতিক হয়ে গেছে, তুমি রোগগ্রস্ত হয়ে গেছো এই পরিষ্কারের পিছনে ছুটে। তো যাই বলুক না কেন, এই কানে ঢুকে এই কানে বের করে দিই, ওটা মেনিয়া হলেও আমি জানি যে এটা খারাপ কোনো মেনিয়া নয়, তাই না? আর খারাপ অভ্যেসগুলো যদি তৈরি করে ফেলি তাহলে তো আবার আরোই সমস্যা। আর তারপরে এই যে আজকে একটু চাদরটাকেও চেঞ্জ করব, কারণ আজকে আবার বৃহস্পতিবার করে আমি নর্মালি কিন্তু চাদরগুলো চেঞ্জ করি, ঘরদোরগুলো পরিষ্কার করি। তো সেই হিসাবে আর কি এই যে চাদরটাকেও এখন ক্লিন করব। আজ আবার বৃহস্পতিবারের পুজোও রয়েছে, তো দেখা যাক। টার্গেট তো একটা নিয়েছি যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করব। তো আমি দেখেছি যে নিজের সাথে নিজে টার্গেট নিলে কিন্তু কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়, আর একদম কিন্তু যেরকম ভাববে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে নেওয়া যায়। তো সবথেকে আগে সকালে উঠে দরকার যে আমি একটা পরিকল্পনা করে নেব আমি আজকে কি করব, কারণ সত্যি কথাই আমাদেরও একটু রেস্টের দরকার, আমাদেরও নিজের শরীরকে একটু বিশ্রাম দেওয়া দরকার, যেটা আমি দিইনি বলেই আমি বুঝতে পারছি এখন আমার শরীরে নানান রকমের কন্ডিশন এটা ওটা হচ্ছে। তো
এটা তো ভীষণভাবে প্রয়োজন, শুধু কাজের পিছনেই দৌড়ে গেছি। আর এই যে মোবাইলটা হাতে একবার আসলেই এটা একটা ভীষণ বাজে মানে আমাদের হ্যাবিট বলতে পারো। তো এরপরে রিলসের পর রিলস চলতে থাকে। তো এইটা 2-1 দিন যদি হয়ে যায় ব্যাস তাহলেই হয়ে গেল। তো এটা আমার হচ্ছিল, মানে শরীর যদি ভালো না থাকে কি করব, তাহলে তখন মনে হয় একটু ফোনটাই দেখি, এই করেই আর কি সমস্যা তৈরি হয়ে যায়। যাই হোক, সমস্যা যখন আছে সমাধান তো নিশ্চয়ই থাকবে সব কিছুরই। তো আজকের থেকেই আমি নিজের মনটাকে স্থির করেছি যে না, আমি টার্গেট সেট করে একটা পরিকল্পনা গুছিয়ে নিয়ে মাইন্ডটাকে সেট করব, তারপরে কাজগুলো গোছাবো। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে রয়েছে আজকে, তাই টুকটাক আর কি এদিক ওদিক তো ও দেখেই দিচ্ছে, তার জন্য অতটাও আর কি অসুবিধা হচ্ছে না। ও একটু ঘরোয়া ছেলে, মানে ও হচ্ছে একটু ঘরে থাকতেই পছন্দ করে, আমার হাতে হাতে একটু কাজ করে দিতে পছন্দ করে, আমাকে একটুখানি এদিক ওদিক হেল্প করতে পছন্দ করে, রান্না করছে হয়তো কাটাকুটিগুলো করে দিল, এরকম আর কি। এরকম ও কিন্তু বাইরে আড্ডা টাড্ডাও দিতে চায় না, বা বাইরে খুব একটা যে বেরোয় তা না, তবে ওর কাজের প্রচণ্ড প্রেশার, তো সেটা সামাল দিয়ে আমাদেরকে যথেষ্ট সময় দেয়। সেই দিক থেকে বলবো যে সত্যি আমি ভীষণ একটা লাকি মেয়ে। তো যাই হোক, এই যে আমি এখন কাজ করছি আর ওর সাথে গল্প করছি, আর এই গল্প একটু বেশি করলেই বুঝতেই পারো মতের অমিল তো হবেই। তো সেই রকমই কোনো একটা ইস্যুতে মনে হচ্ছে কথা হচ্ছিল, কারণ আমিও ভিডিওটা এখন দেখেই আর কি তারপরে দেখি ও হাসিয়ে দিচ্ছে আমাকে। আমি একটু রেগে গেলে আমাকে সাথে সাথেই ও হাসিয়ে দেয়। এই অ্যাডজাস্টমেন্টটা তৈরি হতে আমাদের অনেক দিন লেগে গেছে, অনেক বছর লেগে গেছে, মানে আগে এই অ্যাডজাস্টমেন্টটা একদমই থাকেনি। আমি রাগলেই ও রেগে যেত, এখন আমি রাগলেই ও নর্মাল হয়ে যায়, আর দেখি আমাকে হাসায়, আমাকে ভালো রাখার চেষ্টা করে। তো এটা একটা সময় গিয়ে সবাই বুঝে যায় আমরা যে ও ছাড়া আমার কেউ নেই, বা আমি ছাড়া ওর কেউ নেই। সত্যি কথাই তাই, এটাই বাস্তব। তো যাই হোক, এইদিকে বিছানাপত্র তো আমার ঝাড়াঝুড়ি একদমই কমপ্লিট হয়ে গেল। আর চলো এরপরে ওই দিকের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিতে হবে। আর এই যে কভারগুলো, আমার যে কুশনের কভারগুলো, সেগুলো কাচতে দেওয়া হয়েছিল। জানো তো, খুব মজার একটা ঘটনা, আমি তো জানতাম না। এবারে কুশনটা যখন আমি খুলে কাচতে দিচ্ছি, তখন দেখছি যে নর্মালি যে থলিগুলো হয় না, আমরা দেখবে কেকের দোকান থেকে বা জুতোর দোকান থেকে নর্মাল যে থলিগুলো পাই আর কি, ওই কাপড়ের ব্যাগগুলো, সেগুলোর ভেতরে তুলো ঢুকিয়ে সেলাই করা রয়েছে ওই কুশনগুলোতে। তো যাই হোক, আমার ওটা ফ্রি পেয়েছি ধরতে গেলে, কারণ 450 টাকা দিয়ে চাদর কিনেছিলাম, তার সাথে কুশন পেয়েছি। তো এটা তো একটা ফ্রি বেনিফিট বলতেই পারো। আজকে ভাবছি একটু ফার্নিচারগুলো একটু আর কি পরিষ্কার করব। তো আমার তো প্রায় হয়ই না, খুব রেয়ার, সপ্তাহে একদিন হয়ে যায় এরকম আর কি। খুব একটা বেশি আমি ফার্নিচারে সবসময় মোছামুছি করতে পারি না, কারণ ওটা করতেও আবার যদি ওটা প্রতিদিন করতে চাই তাহলে আবার বকুনি খেতে হবে, জানো তো। তো এই জন্য আর কি আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম যে চলো ফার্নিচারগুলো একটু মোছামুছি করে নিই। আর ওই যে ওয়াইপসগুলো হয় না, ওয়াইপস দিয়ে আমি প্রথমে একটু মুছে নিচ্ছি, তারপরে সাদা রুমাল দিয়ে নর্মালি আর কি মুছে দিচ্ছি, তাহলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর আমি ওই বাজার যখনই স্টাইল বাজার যাই বা জিও মার্ট, ওখানে দেখবে অফারে ওয়াইপস বিক্রি করে 99 টাকায় 3টে প্যাকেট এরকম টাইপের। তো ওখান থেকে আমি এগুলো নিয়ে নিই, তাহলে এই ঘরদোর পরিষ্কারের কাজে কিন্তু আমার খুব লাগে ওটা। তো মোটামুটি 1টা 2টো 3টে 4টে 5টা করে ওয়াইপসও লেগে যায়। তো সেই ক্ষেত্রে খুব ভালো। আর ঠাকুরের জায়গা অনেক সময় দেখবে পরিষ্কার করতে আমাদের কাপড়ে ঠিকঠাক পরিষ্কার হয় না, তো ঠাকুরের জায়গাটা তো ওয়াইপস দিয়ে আমি পরিষ্কার করেই থাকি, আর একটা ওয়াইপস এনে আমি ওখানে রেখে দিই, এই আর কি। তো যাই হোক, এই যে এটা আমি নিয়েছিলাম হচ্ছে একটা ব্লগ দেখে, কার ব্লগ দেখে এটা আমার মনে পড়ছে না, তবে এটা আমি ওর ব্লগ দেখে স্ক্রিনশট করে গিয়ে দোকানে দেখিয়েছিলাম, সেম টু সেম পেয়ে গেছিলাম। তবে ওই দিদির একটু চওড়া আর আমারটা একটু ছোটো, এই আর কি। আর এই আলমারিটাও হয়ে গেল প্রায় 5 বছরের, জানো তো। আমার বিবাহবার্ষিকীতে যে বছর প্রথম আমি কোয়ার্টারে আসি, আমার হাজব্যান্ড দিয়েছিল। তো আলমারির অনেক গল্প কোয়ার্টারে হয়ে গেছে। আমার বিয়ের যে আলমারি, সেটা তো ওপরে ওঠেনি, সেটা ওই নিচের থেকে আমার বাপের বাড়ি চলে গেছে। তারপরে আমার বাবা আবার একটা আলমারি পাঠিয়েছিল আমাকে, তো সেটাও আর কি ওই আমার পছন্দ হয়নি আর কি। তো সেই হিসেবে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা আলমারি আমি নেব, তো এটাও আমাকে দিয়েছিল 1 বছর বিবাহবার্ষিকীতে, আমার খুব মনে আছে। এই কোয়ার্টারে এসে আমাদের যত উন্নতি আয় বলতে পারো, তো এটার একটা মাহাত্ম্য তো রয়েছে, আমি এটা মেনে চলি যে বাস্তু দোষ তো আছেই। কারণ যখন আমি শ্বশুর বাড়িতে থাকতাম, তখন আমার হাজব্যান্ডের প্রায় শরীর খারাপ লেগে থাকতো, এটা ওটা সমস্যা, আর্থিক সমস্যা, তো এইগুলো তো ছিলই। কিন্তু যখন থেকে আমি কোয়ার্টার
কোয়ার্টারে এসেছি তখন থেকেই আমার সংসারটা অভাব হয় না, ঠিকঠাক চলে যায়। তো এই জায়গাটার একটা গন্ধ রয়েছে, ভীষণ পজিটিভ ফিল করি আমি এই ঘরটাতে। তার জন্য হচ্ছে আমি সবসময় ক্লিন রাখারও চেষ্টা করি। পজিটিভ থাকতে গেলেই আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, দেন ঘর পরিষ্কার রাখতে হবে। অলওয়েজ তুমি পজিটিভ থাকবে, তোমার কাছে নেগেটিভ ধারে কাছেও আসতে পারবে না। তুমি সামান্য একটু ফ্রিজটা দেখবে না, ফ্রিজটা যদি একটু নোংরা থাকে তুমি ফ্রিজটা খুলে তোমার কোনো জিনিসটা রাখতে বা নিতে ইচ্ছে করবে না। তো সেই রকমই সব কিছুই, তাই না? আগে নিজের মনটাকে পরিষ্কার করতে হবে সবথেকে প্রথম, দেন ঘর পরিষ্কার করতে হবে। নিজেকে সবসময় মোট কথা কাজে ব্যস্ত রাখতে হবে, তাহলে তোমার থেকে ভালো এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আর সবসময় পজিটিভ চিন্তা তো করতেই হবে, এটা একটা বিশাল মাহাত্ম্য। যখনই তোমার মন দেখবে নেগেটিভ চিন্তা, তোমার সাথে নেগেটিভ কিছু ঘটবেই, এটা আমি খুব লক্ষ্য করেছি। তো তার জন্যই আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি হয়তো, কিন্তু নিজে এই আমার 29 বছর বয়সে আমি অনেক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। মানে এত অভিজ্ঞতা অ্যাচিভ করতে পেরেছি বলে আমি নিজেকে অনেক গুণবান মনে করি আর কি, যে মানুষ চিনতে পারা, তারপরে সমস্ত কিছু আর কি। মানে আমার এখন নিজেকে আমি আর কোনো বিষয়েই টলি না, যদি না আমার হাজব্যান্ড আর ছেলের শরীর খারাপ হয়। এই দুটো ব্যাপার ছাড়া আমি আর কোনো ব্যাপারে আমাকে হিলাতে পারবে না, মানে এরকম একটা আমি শক্ত হয়ে গেছি। তো যাই হোক, ওইদিকে মোছামুছি পরিষ্কার করে নিই, গ্যাসটা একটু মুছে নিলাম। সকালে ওই যে বললাম তোমাদেরকে ব্রেকফাস্ট করেছিলাম, বানিয়েছিলাম, তো একটু নোংরা তো হয়েছিল গ্যাসটা, তো একটু পরিষ্কার করে নিই। এখন বেশ ভালো করে মুছে নিচ্ছি। রান্নাঘরটা দুবার ধরে মুছে নিলাম, একদম ক্লিন। দেখবে এরপরে দুপুরে রান্না বান্না করতে না অনেকটা এনার্জি লাগে, জানো তো। আর আজকের ব্লগটা একটু বড় হয়ে যাওয়ার জন্য আমি ব্লগের একটা পার্ট তো অবশ্যই কালকের জন্য রেখে দিয়েছি। তো এদিকে ঘরদোরগুলো আর কি সবটাই মুছে নিচ্ছি, একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, আমার দেখতেও ভালো লাগছে। আর আমি এরকমই সবসময় রাখার চেষ্টা করি। তবে এক এক দিন শরীর খারাপ থাকলে সত্যি কথায় পেরে উঠি না, তখন আর কোনো কিছুই ভালো লাগে না, তখন মনে হয় চুপটি করে শুয়ে দিই। আর দেখবে যদি ঘরের মানুষ জিনিস খোঁজে আর তুমি দিতে না পারবে, তখন তোমার থেকে অসহায়তা বোধ আর কেউ করবে না, প্রচণ্ড খারাপ লাগে। তো এর জন্য সত্যি কথায় আমি হাউসওয়াইফ হয়ে আমার নিজের মধ্যে আমি নিজে ভীষণ স্যাটিসফাই। হয়তো আমি যদি চাকুরিজীবী হতাম, আমি কোনো একটা কিছু সাথে যুক্ত থাকতাম, তাহলে হয়তো আমি এতটা অ্যাক্টিভ থাকতে পারতাম না আমার সংসারে। তো এর জন্য আমি আমার নিজেকে ভীষণ লাকি বলেই মনে করি। তো চলো এরপর রান্নার একটু বন্দোবস্ত করে দিয়ে তারপর আমি এখন স্নানে যাব। তো রান্না বলতে এই যে এখানে আমি ইন্ডিয়া গেট যে চালটা, এটা এনেছিলাম অনেক দিন আগেই, তো এটা এখন খুলছি। আর দেখছি চালটা না সে একটা বড় চালটা নয়, মোটামুটি মানে মিডিয়াম সাইজের আর কি। যতই হোক অফারে দিয়েছে, অফারে কখনোই তোমাকে ভালো জিনিস দেবে বলে তুমি আশা করতে পারো না। তো এই আশাটা করাটা একদমই ভুল, তাই না? তো ঠিক আছে, কাজ চলে যাবে, অসুবিধে নেই। এখানে চালটাকে আমি ভিজিয়ে দেব। সমস্তটা রেডি করেছিলাম সকালে করব বলে, কিন্তু এই রান্নাটা সকালে করতে পারিনি, রাত্রে গিয়েই হয়েছে আর কি। ঠিকই আছে, চলো, অসুবিধের কিছুই নেই। আজকে বানাবো সম্পূর্ণ ভেজ পদ্ধতিতে বিরিয়ানি। তো সেটার রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই। আর শর্টে তো আমি শেয়ার করেই দিয়েছি অলরেডি, সেটাও কিন্তু চেক আউট করে নিতে পারো। আর এই যে এখানে দিয়ে দিলাম মোটামুটি 1 কাপ আর হাফ কাপ, মানে এই জায়গাটার আর কি মাপে মোটামুটি 1.5 কাপ মতো আমি দিয়ে দিলাম চাল। এখন চালের মাপটা কিন্তু নেওয়াটা খুব জরুরি, কারণ যেহেতু এটা আমি একদম ডিরেক্টলি করব, তো জলের মাপটা এর জন্য খুব কিন্তু এসেনশিয়াল। কয়েকটা চাল পড়ে গেছিলো, সেগুলোকেও তুলে ওখানে দিয়েই দিলাম। আর এই যে এখন জলে দিয়ে আমি চালটাকে বেশ ভালো করে ভিজিয়ে দিচ্ছি। এইটা ভীষণ একটা বড় পার্ট বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে। চাল যত ভালো ভিজবে বিরিয়ানি তত ভালো হবে। তো এই যে চালটাকে এখন ভালো করে আমি ভিজিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে আলুটাও আমি কেটে নিচ্ছি। তো বাড়িতে দেখছি সেরকম একটা যে বিরিয়ানিতে দেয় সেই বড় সাইজের আলু নেই। ঠিকই আছে, চলো, আমি যেহেতু ডিরেক্ট করব তো এই সাইজের আলুটাই ঠিক আছে, কারণ একে তো আলাদাভাবে আর আমি দমে বসাবো না, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আলু আমি এখানে 4টে আলু নিয়েছিলাম, তো 4টে আলুকে দুভাগ করে এটাকেও কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে দেব। আর এদিকে টমেটো নিয়ে নিয়েছি আর আদা, টমেটো আর আদাটাকে একসাথে পেস্ট করব বলে, তো এটাকেও কেটে কিন্তু আমি এখন জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। ওই যে বললাম নিরামিষ একদম, পেঁয়াজ রসুন ছাড়া,
কারণ অনেকেই পেঁয়াজ রসুন খায় না, তো তারা তো ভাবতেই পারে যে বিরিয়ানি কি আমরা তাহলে খাবো না, একদমই নয়। খুব সুন্দর খেতে হয়েছিল বিরিয়ানি, সোয়াবিন দিয়ে বানিয়েছিলাম আমি। অবশ্যই তোমরা কিন্তু চাইলে এটা পনির দিয়েও বানাতে পারো, দুর্ধর্ষ খেতে লাগবে, একদম গ্যারেন্টি। তো এখানে একটা গুঁড়ো মশলা আমি রেডি করে নিচ্ছি। এখানে রয়েছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাকে আমি জল দিয়ে গুলে দিচ্ছি। একটু আগে থেকে মশলাটা গুলে রাখলে সেই মশলা রান্নায় দিলে কিন্তু অনেকটাই স্বাদ হয়। তো এরপরে এই যে সয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি, সমস্ত ব্যাপারটাকে এখন ঢেকে দিয়ে চলো আমি এখন স্নানে যাব। প্রচণ্ড গরম লাগছে এত কাজ করার পরে। তারপরে দেখছি বাবু এদিকে সবজি এনে রেখেছে, সজনে ডাঁটা এনেছে, শসা এনেছে, ক্যাপসিকাম আর ধনেপাতা। তো এগুলো আমার এখন এই মুহূর্তে লাগবে না, রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা জানিও। আমার তো এটা খুব পছন্দের জায়গা, ভীষণ ফেভারিট আমার রান্নাঘরটা, যেহেতু এত বড় বড় দুটো জানালা রয়েছে না, তার জন্যই। তো একদম রাত্রে চলে এসেছি তোমাদের সাথে রেসিপি নিয়ে। এখানে আমি আলুটাকে কিন্তু 75% মতো ভেজে কুক করে নিয়েছি, সয়াবিনটাকেও ভেজে তুলে রেখেছি। সমস্ত মশলা দিয়ে, মানে প্রথমে তো ফোড়নে আগে দিয়েছিলাম গোটা গরম মশলা, দেন আমি ওই টমেটো আর আদা বাটাটা দিয়ে গোলা মশলাটা দিয়ে ভাজা করে নিয়েছি। তারপর ওপর থেকে দিলাম টক দই, পরিমাণ মতো নুন চিনিটা অবশ্যই দিয়েছি। এখন সোয়াবিন আর দিয়ে দিলাম এই যে আলুটা। তো ব্যাস, এরপরে বেশ একটু নাড়াচাড়া করে মশলাটাকে রেডি করে নিতে হবে। আর এই সময়ে আমি দিয়েছিলাম বিরিয়ানির মশলা, কেওড়া জল, গোলাপ জল। তো তারপরে মশলাটা ভাজা ভাজা করার পর এই যে জল ঝরিয়ে চালটাকে আমি রেখেছিলাম, তো সেই চালটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, চালটাকে বেশ ভালো করে ফ্রাই করতে হবে, এটা একটা ভীষণ বড় পার্ট জানো তো বিরিয়ানি বানানোর ক্ষেত্রে। তো এইভাবে তোমরা কিন্তু চাইলে চিকেন বিরিয়ানিও বানাতে পারো, খুব ভালো হবে খেতে। এই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব, ইনস্ট্যান্ট বিরিয়ানি। তো এরপরে এই যে আমি ঘি, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিন্তু যেহেতু একটু বেশি হয়ে গেছিলো বলে আলুটা আমি তুলে দিয়েছিলাম, শেষে আবার আলুটা অ্যাড করেছিলাম। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিও।